শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিক চরিত্রের প্রেক্ষাপট রেখেছিলেন 1939 সাল। গল্পগুলোর সূচনা মূলত কলকাতার এক চায়ের দোকান থেকে হয়। পা দোলাতে দোলাতে হুল্লোড় করার সময় একেবারেই নয়। উথাল পাথাল করা সেই সময়ে সকলেরই কান তখন রেডিওর দিকে। খবর আসে হিটলারের সেনাবাহিনী তখন পোল্যান্ড দখল করে ফেলেছে। চায়ের দোকানে আড্ডারত দুই বন্ধুর উৎকণ্ঠা, একদিকে দুর্ভিক্ষ আর একদিকে যুদ্ধ, অর্থাৎ মৃত্যুই তখন ছিল একমাত্র বাস্তবতা। এই দশা থেকে মুক্তির কি কোনো উপায় ছিল না? ছিল, অবশ্যই ছিল। একজনই বাঁচাতে পারতেন এই মর্মান্তিক দশার থেকে। তিনি ছিলেন এই তারানাথ তান্ত্রিক। দুই বন্ধু চলেছেন তারানাথের সঙ্গে দেখা করতে। এক বন্ধুর আবার তন্ত্র সাধনার মতো বোগাস জিনিসপত্র একেবারেই পোষায় না, কিন্তু অপরজন নাছোড়বান্দা। দুজনে এসে দাঁড়ালেন তারানাথের দুয়ারে। সাইনবোর্ডে লেখা তারানাথ জ্যোতির্বিনোদ। হাত দেখানো, সঙ্গে কোষ্ঠী বিচার করা হয়। গ্রহ শান্তির কবচ তন্ত্র মতে প্রস্তুত করেন তারানাথ তান্ত্রিক। এমনকি এহেন তন্ত্র সাধকের কাছে বড় বড় রাজা মহারাজাদের সার্টিফিকেট অব্দি আছে। তবে খরচা নিমিত্ত মাত্র। বড়জোর একটা সিগারেট চেয়ে বসতে পারেন তান্ত্রিক মহাশয়। বদলে গাল ভরা গল্প, গল্পের পর গল্প। মন দিয়ে শুনতে হবে তারানাথ তান্ত্রিকের মুখে মন খারাপের গল্প। আজ এই কালজয়ী চরিত্রটির উপরে বর্ণিত লেখিকা সৃজা মুখার্জির একটি অনবদ্য তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন সিরিজ রক্ত কপালের ডাকিনী চক্র উপন্যাসের প্রথম গল্প আমরা রাজপ্রতাপের ঠেকে নিবেদন করতে চলেছি। শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার সুযোগ্য পুত্র শ্রী তারাদাস বন্দ্যোপাধ্যায়ের চরণে বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিবেদন রক্ত কপালের ডাকিনী চক্র প্রথম গল্প। শ্রাবণের সেই অঝোর ধারায় বৃষ্টি পড়া সন্ধ্যাটার কথা আজও আমার স্পষ্ট মনে আছে। মর্টল্যান্ডের এই পুরনো স্যাঁতস্যাঁতে গলিটায় এমনিতেই সন্ধ্যা নামলে একটা গা ছমছমে কেমন যেন একটা অন্ধকার ঘনিয়ে আসে। আর বৃষ্টির দিন হলে তো কথাই নেই। রাস্তার টিমটিমে গ্যাস পোস্টের আলোটা বৃষ্টির ছাঁটে যেন আরও ম্রিয়মান হয়ে পড়েছে সেদিন। গলির মোড়ে একটা নেড়ি কুকুর মাঝে মাঝে এক টানা কেঁদে উঠছে, ঠিক যেন কোনো অশরীরী ছায়া দেখে শিউরে উঠছে তার অবলা নিষ্পাপ মন। আমি আর কিশোরী বসে আছি তারানাথ তান্ত্রিকের সেই চেনা তক্তপোষের পাশেই। ঘরের কোণে একটা হ্যারিকেন জ্বলছে, যার মায়াবী আলো আঁধারিতে কড়িকাঠের ছাদ আর পলেস্তারা খসা দেয়ালগুলোয় যেন কোনো এক আদিম রহস্যের আকার নিচ্ছে। বাতাসে ঘরের কিছু পুরনো বই, স্যাঁতস্যাঁতে দেওয়াল আর তারানাথের চুরুটের কড়া তামাকের গন্ধ মিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে ততক্ষণে। তন্ত্র জিনিসটা কোনো ভেলকি নয় হে কিশোরী। তোমরা ভাবো দুটো মন্ত্র পড়লাম আর আকাশ থেকে ফুল ঝরে পড়ল, এটাই বুঝি তন্ত্র। কিন্তু তা নয় বিভূতি, মোটেই তা নয়। তন্ত্র হলো প্রকৃতির সেই অন্ধকার দিকের বিজ্ঞান, যেখানে আলো পৌঁছায় না। কিন্তু ঠাকুরমশাই, ওই যে সেদিন বলেছিলেন না ওই শ্মশানে বসে সাধনার কথা, ওগুলো কি সত্যিই আজকের দিনেও কেউ করে? সব সাধনার কথা বলছো তো? সে করে কিছুজন কিশোরী, আজও করে। তবে সে পথ বড়ই দুর্গম। বামাচারী তন্ত্রের ওই পথে একবার পা বাড়ালে ফেরার কোনো উপায় থাকে না। পঞ্চমুণ্ডির আসনে বসে যখন সাধক সিদ্ধি লাভের আশায় মহাশক্তির আবাহন করে, তখন তার চারপাশে এসে জড়ো হয় যত অশরীরী পিশাচ আর যোগিনীর দল।
সাধকের সামান্য ত্রুটি হলে গণ্ডি একটু দুর্বল হলেই ব্যাস, আর রক্ষে নেই। কিন্তু কি জানো হে বিভূতি, আজ সকাল থেকে এই মনটা বড় গাইছে যে কড়ি চালানো বিদ্যেটা আজ একবার প্রয়োগ করেছিলাম, বুঝলে? কড়িগুলো যে চক্র তৈরি করলো তা বড়ই অশুভ। মনে হচ্ছে অন্ধকার জগতের কোনো এক দরজা খুলতে চলেছে, যা হয়তোবা চিরকাল বন্ধ থাকাই উচিত ছিল। তারানাথের কথাগুলো শুনে আমার মেরুদণ্ড বেয়ে ঠিক একটা হিমেল স্রোত বয়ে গেল। আমি কৌতূহলী হয়ে কিছু একটা প্রশ্ন করতে যাব, অমনি তারানাথ বাবু, তারানাথ বাবু, ঘরে আছেন আপনি? তারানাথ বাবু, দরজাটা খুলুন। তারানাথ বাবু, দোহাই আপনার, দরজাটা খুলুন একবার। তারানাথ বাবু। কিশোরী উঠে গিয়ে দরজা খুলতেই যে মানুষটি ঘরের ভেতরে প্রায় আছড়ে পড়লেন, তাকে দেখে আমরা দুজনেই চমকে উঠলাম। ভদ্রলোকের বয়স 30 কি 32 হবে। পরনে দামি কিন্তু সম্পূর্ণ ভিজে চুপসে যাওয়া ধুতি আর ফতুয়া। চেহারা দেখে বেশ অভিজাত পরিবারের বলেই মনে হয়, কিন্তু ভদ্রলোকের চোখের দৃষ্টিটা এমন আতঙ্কিত, স্থির আর পলকহীন দৃষ্টি, যা আমি কোনো সুস্থ মানুষের চোখে দেখিনি। মনে হলো সাক্ষাৎ যমদূতকে নিজের চোখে দেখে যেন তিনি ছুটে আসছেন। শান্ত হন, শান্ত হন। কিশোরী, ভদ্রলোককে ওই মোড়াটায় বসতে দাও। আর বিভূতি, তুমি বরং ভেতর থেকে একটু জল নিয়ে এসো দেখি। আজ চারি বাড়িতে নেই যে। তারানাথ বাবু, তারানাথ বাবু, আমার নাম সোমনাথ, সোমনাথ রায়। ছায়াঘরের জমিদার বংশের শেষ বংশধর আমি। তারানাথ বাবু, আমি আপনার নাম শুনেই এসেছি আপনার কাছে। আপনি ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না তারানাথ বাবু। আমার গোটা পরিবার, আমার স্ত্রী, আমার বোন, সব শেষ হয়ে যেতে বসেছে তারানাথ বাবু। আপনি আমাদের একটু রক্ষা করুন, আপনি আমাদের রক্ষা করুন তারানাথ বাবু। ছায়াগর নামটা শুনেছি বটে। বীরভূমের দিকে ওই কালজঙ্ঘা বনের ধারে তো। তা কি এমন বিপদ ঘটল যে এই দুর্যোগের রাতে আপনাকে কলকাতার আমার এই ভাঙা ডেরায় ছুটে আসতে হলো? সোমনাথবাবু কথাগুলো বলার সময় তখন থরথর করে কাঁপছিলেন। ঘরের ম্রিয়মান আলোতে দেখলাম তার ফর্সা মুখটা প্রায় রক্তশূন্য হয়ে কাগজের মতো সাদা হয়ে গেছে ততক্ষণে। তিনি তার ভিজে পাঞ্জাবির পকেটে হাতড়ে একটা ছোট পুঁটলি বের করলেন, শালু কাপড়ে বাঁধা। হাত কাঁপছে তার। গত 1 সপ্তাহ ধরে আমাদের জমিদার বাড়িতে যা ঘটছে তা মানুষেরও কল্পনার অতীত তারানাথ বাবু। রাতের অন্ধকারে কে যেন হেঁটে বাড়ার ছাদের কার্নিশ পেয়ে দিঘির ধারের ওই শতাব্দী প্রাচীন পোড়া বাড়িটা থেকে, সেখান থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। হ্যাঁ, আর আজ সকালে আমার শোয়ার ঘরের দরজা ঠিক বাইরে এইটা পড়ে থাকতে দেখলাম। এই যে দেখুন এটা। সোমনাথবাবু সন্তর্পণে জিনিসটা কাঠের টেবিলে রাখলেন। টেবিলের ওপর রাখা বস্তুটির দিকে তাকিয়ে আমি আর কিশোরী শিহরিত হয়ে উঠলাম। দেখলাম একটা প্রাচীন মরচে ধরা ধাতব মাদুলি, কিন্তু মাদুলিটা অস্বাভাবিক রকমের বড় এবং তার গায়ে কেমন যেন বিকৃত বিভৎস সব মূর্তির নকশা খোদাই করা।
সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মাদুলিটার গায়ে লেগে রয়েছে কালচে লাল রঙের একটা আঠালো প্রলেপ। মাদুলিটা টেবিলের ওপর রাখতেই পুরো ঘরেই একটা পচা উগড়ো মতো উৎকট গন্ধ ছড়িয়ে পড়ল। তারানাথ খুব মন দিয়ে দেখলেন ওই মাদুলিটা। তারপর, সোমনাথ বাবু, আপনি এটা খালি হাতে ছুঁয়েছেন? আগে হ্যাঁ, কেন, কি ওটা? আপনি নিজের সর্বনাশ ডেকে এনেছেন সোমনাথ বাবু। এ সাধারণ কোনো তুকতাক বা মাদুলি নয়। এর গায়ে যে চিহ্নটা দেখছেন, তন্ত্রের ভাষায় একে বলে ডাকিনী চক্র। আর এই যে কালচে প্রলেপ, এ হলো নরকঙ্কালের খুলি বা রক্ত কপালের মাখানো টাটকা কাঁচা রক্ত। কোনো অতি ভয়ঙ্কর পিশাচ সাধক আপনাদের পরিবারের ধ্বংসের জন্যে সাক্ষাৎ মৃত্যুকে লেলিয়ে দিয়েছে। কাল ভৈরবের অভিশাপ নেমে এসেছে আপনাদের ওপর। তারানাথ এই কথা বলতে বলতেই হঠাৎ বাজ পড়ল। বিদ্যুতের সেই ক্ষণস্থায়ী ঝলকানিতে অন্ধকারের ঠিক আগে আমি স্পষ্ট দেখলাম টেবিলের ওপর রাখা সেই রক্তমাখা মাদুলিটা যেন নিজে থেকেই একটু নড়ে উঠল। অন্ধকার ঘরটায় বাজ পড়ার রেশ কাটতে না কাটতেই খ্যাচাং করে একটা দেশলাই জ্বলার শব্দ হলো। কিশোরী আবার হ্যারিকেনটা জ্বালল। দেশলাইয়ের সেই হলদেটে আলোয় দেখলাম তারানাথের মুখটা ঠিক যেন পাথরের মতো কঠিন হয়ে রয়েছে। কিশোরী আলোর শিখাটা একটু বাড়িয়ে আবার টেবিলের দিকে তাকালো। আর টেবিলের দিকে চোখ যেতেই আমরা দেখলাম ওই অদ্ভুত রকমের বিভৎস রক্তমাখা মাদুলিটা ঠিক আগের জায়গাতেই আছে বটে, কিন্তু মনে হলো যেন তার মুখটা আমাদের দিকে ঘুরে গেছে। আমি আর কিশোরী তখন পুরো হতভম্বের মতন একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলাম। যদিও তারানাথ তখনও নির্লিপ্ত, নির্ভয়ারত মুখে সোমনাথ বাবুর দিকে তাকিয়ে রয়েছেন। তিনি এক পলক মাদুলিটার দিকে তাকালেন, তারপর কাল বিলম্ব না করেই তার তক্তপোষের পাশে রাখা ঝুলিটা বাগিয়ে নিয়ে তার থেকে এক মুঠো সাদা গুঁড়ো বের করে মাদুলিটার চারপাশে একটা গণ্ডি কেটে দিলেন। মাদুলিটিকে আমি গণ্ডিবদ্ধ করেছি সোমনাথ বাবু। আপাতত এর আস্ফালন ওই বৃত্তের ভেতরেই আটকে থাকবে। আপনি কোনো চিন্তা না করে এবার আপনি শান্ত হয়ে বসুন। ভয় পেয়ে কোনো লাভ নেই। আপনি যে কথাটা বলছিলেন সেটাই বলুন বটে। ছায়াগড়ের ব্যাপারটা, কালজঙ্ঘা বনের ধারের সেই জমিদার বাড়ি, ঠিক কি ঘটেছিল সেখানে? গোড়া থেকে সবটা খুলে বলুন। একটি সামান্য সূত্রও যেন বাদ না যায়। আমি আপনার ললাটে ঘোর বিপদের অশনি সংকেত দেখতে পাচ্ছি। বীরভূমের কালজঙ্ঘা জঙ্গল এমনিতেই বড় দুর্গম তারানাথ বাবু। দিনের বেলাতেও সেই বনের ভেতর সূর্যের আলো ভালো করে ঠিক পৌঁছায় না। সেই জঙ্গলের ঠিক গা ঘেঁষেই আমাদের পৈতৃক ভিটে, ছায়াঘর জমিদার বাড়ি। প্রায় 300 বছরের পুরনো দালান আমাদের। বাড়ির পিছনের দিকটা একেবারে জঙ্গলে গিয়ে মিশেছে। আর আর সেই জঙ্গলের সীমানাতেই রয়েছে আমাদের শতাব্দী প্রাচীন কালদিঘি। তারানাথ চোখের ইশারায় সোমনাথ বাবুকে বলে যেতে বললেন। আমি আর কিশোরীও মন দিয়ে শুনতে লাগলাম সোমনাথ বাবুর কথা। কালদিঘির জল এমনিতেই বড্ড কালো। আসলে সূর্যের আলো পায় না তো, তাই। তার উপর জঙ্গলের ছায়ায় জায়গাটা সবসময় কেমন যেন বেশ একটু গুমোট মতো হয়ে থাকে। তা ওই গত বৈশাখ মাসে প্রচণ্ড গরমে দিঘির জল একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। তাই তখন ঠিক করলাম পাক তুলে দিঘিটা একবার পরিষ্কার করাবো। তাই গ্রামেরই কয়েকটা জেলে আর মজুর লাগিয়ে কাজ শুরু করা হলো।
আমার স্পষ্ট মনে আছে তারানাথ বাবু, সেই দিনটা ছিল অমাবস্যার আগের দিন। দুপুরবেলায় কাজ করতে করতে হঠাৎ মজুররা চিৎকার করে ওঠে আচমকাই। পাঁকের একেবারে গভীরে, তা প্রায় ওই 8 ফুট নিচে কোদাল চালাতেই একটা শক্ত জিনিসে ঘা লাগে তাদের। অনেক কসরত করে দড়ি ঠড়ি বেঁধে যখন জিনিসটা ডাঙায় তোলা হলো, আমি দেখলাম সেটা একটা কালো রঙের পাথরের সিন্দুক। পাথরের সিন্ধুক? ভেতরে গুপ্তধন টন ছিল নাকি? গুপ্তধন? হাসালেন। গুপ্তধন নয়, বরং গুপ্তধনের বদলে সাক্ষাৎ যমরাজ লুকিয়েছিল এই সিন্ধুকে। আগে হ্যাঁ, সিন্ধুকটার গায়ে লতা পাতার মতো অদ্ভুত কিসব নকশা কাটা ছিল, আর ওটা লোহা দিয়ে একদম সিল করা ছিল। গ্রামের লোকেরা তো বটেই, এমনকি আমারও কৌতূহল হলো। তাই শাবল দিয়ে চার দিয়ে যখন সিন্ধুকের ঢাকনাটা খোলা হলো, ভিতর থেকে ভুর ভুর করে পচা মাংস আর পোড়া হাড়ের একটা উৎকট গন্ধ বেরিয়ে এলো। সে এত বাজে গন্ধ যে টেকা দায় হলো। দেখলাম ভেতরে কোনো ধনরত্ন নেই, শুধু তলানিতে পড়ে আছে একরাশ কালো ছাই, আর তার ঠিক মাঝখানে মানুষের কঙ্কালের একটা হাত। চিতা ভস্য আর চণ্ডাল অস্থি, ডাকিনী চক্র জাগানোর আদিম উপকরণ। সিন্দুকটা যে ডাঙায় তুলেছে তাকেই আগে ধরবে। হ্যাঁ, সে কি? কিন্তু আপনি কি করে জানলেন? আপনি আপনি একদম ঠিক বলছেন তারানাথ বাবু। সিন্দুক খোলার ঠিক 3 দিনের মাথায় আমাদের পুরনো মালি রতন হঠাৎ করেই মারা গেল। গায়ে ধুম জ্বর, আর চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছিল। অথচ সিন্দুক তোলার দিন ও বেশ সুস্থ ছিল, একদম স্বাভাবিক। এরপরে মারা গেল আমার এক পিস্তুত ভাই। সে রাতে ঘুমোতে যাওয়ার সময় দিব্যি সুস্থ ছিল। সকালে উঠে দেখি বিছানায় শরীরটা ধনুকের মতো বেঁকে রয়েছে, আর আর মুখ দিয়ে গেঁজা বেরোচ্ছে। ডাক্তার ডাকা হলো। ডাক্তারবাবু এসে বললেন হার্ট ফেল। কিন্তু কিন্তু আমি জানি কোনো এক অদৃশ্য অশুভ ছায়া আমাদের বাড়িটাকে ধীরে ধীরে গ্রাস করছে। সন্ধে নামলেই পুরনো দালানের চারপাশ থেকে কেমন যেন ফিসফিসানির শব্দ শোনা যায়। কুকুরগুলো অকারণে দেওয়ালে মুখ গুজে কাঁদে। আমি এতদিন এই বিষয়টাকে অতটা গুরুগম্ভীর চোখে দেখিনি, কিন্তু সবচেয়ে বড় সর্বনাশটা দেখলাম গত পরশুদিন রাতে। কেন কেন, কি দেখলেন আপনি? আমি 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 দেখলাম আমার 8 বছরের মেয়ে রিনি, হ্যাঁ রিনি, বড্ড আদরের মেয়ে আমার। পরশু রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ঘড়িতে তখন রাত প্রায় 2:30 বাজে। দেখি পাশে আমার স্ত্রী অঘরে ঘুমোচ্ছে, কিন্তু রিনির বিছানাটা ফাঁকা। ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসতেই শুনতে পেলাম নিচতলার ভাড়ার ঘর থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছে, চপাস চপাস করে, ঠিক যেন কোনো বুনো জন্তু বা জানোয়ার কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে। কথাটা শুনে আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি অসহায়ের মতো আর চোখে তারানাথের দিকে তাকালাম। দেখলাম তারানাথ এক দৃষ্টে তাকিয়ে আছে সোমনাথের দিকে। আমি আর দেরি না করে হ্যারিকেনটা হাতে নিয়ে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে নিচে নামলাম। নিচে নামতেই দেখি ভাড়ার ঘরের দরজাটা আধ খোলা, আর ভিতরে উঁকি দিতেই দেখি একটা নিকষ অন্ধকার, আর
আমি হ্যারিকেনটা উঁচু করে ধরতেই আলোর গোলকটা গিয়ে যেই পড়লো ঘরের এক কোণে, আমি দেখলাম আমার আমার ছোট্ট রিনি, হ্যাঁ আমার মেয়ে রিনি মেঝের ওপর হাঁটু মুড়ে বসে আছে। আর ওর হাতে একটা আস্ত কাঁচা মুরগি। ওর মুখ ফ্রকের সামনের দিকটা রক্তে ভেসে যাচ্ছে। আরো রাক্ষসের মতো দুহাতে ছিঁড়ে ছিঁড়ে সেই কাঁচা মুরগি মাংস খাচ্ছে তারানাথ বাবু। তারপর আলোর ছোটা পড়তেই ও ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। ওর ওর সেই দৃষ্টি, তারানাথ বাবু, ওর দৃষ্টি যখন আমি দেখলাম তখন ওটা ওটা আমার রিনি ছিল না। ও দৃষ্টি আমার রিনির হতে পারে না। ওর ওর চোখের মণি দুটো সম্পূর্ণ সাদা, তাতে তাতে কোনো কালো অংশ বা মণি নেই। আর ওর ঠোঁটের কোণে একটা একটা পিশাচের মতো মৃদু হাসি লেগে রয়েছে। আর আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে। সে কি বিভৎস দৃশ্য, আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি আমি আর সোমনাথবাবু কথা শেষ করার আগেই হঠাৎ মঠ লেনের রাস্তার সেই নেড়ি কুকুরটা তারস্বরে কেঁদে উঠল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কুকুরের কান্নার ঠিক পরপরই আমাদের এই পুরনো বাড়ির অন্ধকার সিঁড়ি ঘর থেকে ভেসে এলো একটা খিলখিলে হাসির শব্দ, যেন কোনো ছোট মেয়ের হাসি। সিঁড়িঘরের ওই পিশাচ সুলভ ছোট মেয়ের হাসি আর টেবিলের ওপর খটখট করে কাঁপতে থাকা মাদুলিটা সব মিলিয়ে মঠ লেনের এই চেনা ঘরটা যেন নিমেষের মধ্যে এক অচেনা প্রেত পুরীতে পরিণত হলো। আমি আর কিশোরী আতঙ্কে প্রায় দেয়ালের সাথে সেঁটে দাঁড়িয়েছি। সোমনাথবাবু মেঝেতে হাঁটু গেড়ে বসে দু হাতে কান চেপে ধরেছেন, কিন্তু তারানাথের কোনো বিকার নেই। ওর চোখ দুটোর দিকে তাকিয়ে দেখলাম জলজল করছে। ওং ক্লিং ভৈরবায় নমঃ, ওং ফট স্বাহা। তারানাথ সদ্য কদিন আগে শিবপুরের মন্দির থেকে একটা পবিত্র ত্রিশূল পেয়েছেন। নীলদিঘির ওই পিশাচ দমনের পরও গ্রামের শ্রেষ্ঠ কাপালিক স্বয়ং শিবের পবিত্র আশীর্বাদে সিদ্ধ এই ত্রিশূল রক্ষা কবচ হিসেবে তারানাথকে দিয়েছিলেন। তারানাথ মন্ত্র পড়তে পড়তে তক্তপোষ থেকে উঠে দৌড়ে গিয়ে ত্রিশূলটা বাগিয়ে নিলেন। তারপর তার ফলাটা সজোরে মাদুলির ঠিক মাঝখানে চেপে ধরতেই একটা অদ্ভুত হিস হিস শব্দ হলো। ঠিক তখনই আমাদের সকলের আর চোখের নিমেষে মাদুলিটার কাঁপা থেমে গেল। ঘরের স্যাঁতস্যাঁতে বাতাসের ভেতরে যে একটা দমবন্ধ করা আবহাওয়া তৈরি হয়েছিল, সেটাও যেন হঠাৎ করে কেটে গেল। যে হাসলো সে রক্ত মাংসের কেউ নয় হে কিশোরী। এই মাদুলিটা হলো ডাকিনী চক্র এর প্রাণ ভোমরা, কোনো সাধারণ তান্ত্রিকের কাজ নয় এটা। এই মাদুলিতে শ্মশানের চিতাভস্য, পেঁচার রক্ত আর কাল নখ দিয়ে চক্র আঁকা হয়েছে। এই চক্র হলো একটা দরজা। যে অঘরী এই কাজ করেছে সে অনেক দূর বসেও এই মাদুলির মাধ্যমে এখানকার সব কিছু দেখতে পাচ্ছে। সোমনাথ বাবু, আপনার মেয়ের ভর করা পিশাচটাই এই মাদুলির টানে এখানে ছুটে এসেছিল। তারানাথ বাবু, তাহলে উপায়? মানে আমার রিনি, আমার মেয়েটাকে কি তবে বাঁচানো যাবে না তারানাথ বাবু?
বাঁচানো যাবে কিনা তা মহাকাল জানেন, তবে আমি হাল ছাড়ার পাত্র নই। ডাকিনী চক্র একবার জাগরিত হলে রক্ত না খেয়ে সে ফেরে না, তাই আর দেরি করা ঠিক হবে না। সোমনাথ বাবু, আজ রাতেই আমরা ছায়াগড় রওনা দিচ্ছি। হ্যাঁ, আপনি যাবেন? এ তো খুবই ভালো কথা। আমার গাড়ি মেন রাস্তাতেই দাঁড় করানো আছে। বিভূতি, কিশোরী, তোমরা কি যাবে আমার সাথে? পথ কিন্তু দুর্গম, জমের চেয়েও ভয়ঙ্কর। আমরা দেখছিলাম কিভাবে তারানাথ দ্রুত হাতে ওর লাল শালুর ঝোলাটা বেশ গুছিয়ে নিতে লাগলো। আমি আর চোখে দেখলাম একটা ছোট করটির অংশ, কিছু কড়ি, একটু সিঁদুর আর একটা ছোট্ট রূপোর কৌটো, যার ভেতরে বোধহয় কোনো বিশেষ শেকড় বা ভস্য আছে। সযত্নে ঝোলায় পড়ল সে। আর তারপর টেবিল থেকে ওই রক্তমাখা মাদুলিটা চিমটে দিয়ে তুলে একটা কালো কাপড়ে মুড়ে বেঁধে নিল। আমরাও কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে নিলাম। চলো তবে বেরোনো যাক। তবে একটা কথা মনে রেখো সবাই, গলি থেকে মেইন রাস্তা পর্যন্ত যাওয়ার সময় কেউ পেছনে ফিরে তাকাবে না। যাই দেখবে, যাই শুনবে না কেন, মুখে রা করবে না। চোখ কান খোলা রাখবে, কিন্তু মনটা শক্ত করবে। তন্ত্রের প্রথম নিয়মই হলো ভয়কে জয় করা। মটলেনের সেই চিরচেনা ঘর থেকে বেরিয়ে আমরা চারজন ছাতা মাথায় দিয়ে মটলেনের অন্ধকার গলি ধরে এগোতে লাগলাম। গলির পরিবেশটা আজ যেন বড্ড বেশি নিঝুম। দুপাশের পুরনো বাড়িগুলোর জানলা দরজা সব বন্ধ। বর্ষার রাতে কলকাতার রাস্তায় লোকজন এমনিতেই কম থাকে, কিন্তু আজ মনে হচ্ছিল যেন পুরো পাড়াটা কোনো এক অজানা আতঙ্কে ঘুমিয়ে পড়েছে। গ্যাস পোস্টের আলোটা বৃষ্টির ছাটে কাঁপছে। গলির ঠিক বাঁকটার কাছে আসতেই একটা অদ্ভুত দুর্গন্ধ নাকে এলো, পচা মাংসের গন্ধ। বিভূতি, ওই দেখো, মোড়ের মাথায় ওটা কি? মোড়ের মাথার দিকে তাকাতেই আমার বুকটা ধড়াস করে উঠল। গলির মোড়ে গ্যাস পোস্টের ঠিক নিচে দাঁড়িয়ে আছে একটা বড় সড়ো নেড়ি কুকুর। সম্ভবত একটু আগে এই কুকুরটাই একটানা কাঁদছিল, কিন্তু এখন তার দাঁড়ানোর ভঙ্গিটা দেখলে শিউরে উঠতে হয়। কুকুরটা তার পেছনে দু পায়ে ভর দিয়ে মানুষের মতো খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। তার সামনের পা দুটো অদ্ভুতভাবে বুকের কাছে গোটানো, আর তার মুখ থেকে সমানে রক্ত ঝরছে। হ্যাঁ, এ তো অসম্ভব। আমরা হা হয়ে দেখলাম কুকুরটার মাথাটা ধীরে ধীরে একদিকে হেলে যাচ্ছে। হঠাৎ কুকুরটা তার চোয়াল ফাঁক করল, আর তার মুখ থেকে কুকুরের ডাক নয়, বেরিয়ে এলো এক স্পষ্ট মানুষের গলা। একটা 8-9 বছরের ছোট্ট মেয়ের খিলখিল করে হাসির শব্দ, সেই একই হাসি যা একটু আগে আমরা সিঁড়ি ঘরে শুনেছিলাম। তুমি কোথায় যাচ্ছ বাবা? আমি তো তোমার জন্যই খাবার নিয়ে বসে আছি। তারানাথ বাবু, ও আমার রিনি। তারানাথ বাবু, ওটা রিনি, ওটা আমার রিনিরই গলা। হ্যাঁ তারানাথ বাবু। সোমনাথ বাবু পাগলের মতো সামনের দিকে ছুটে যেতে চাইলেন, কিন্তু তারানাথ বজ্র মুষ্টিতে তার হাত চেপে ধরলেন। খবরদার সোমনাথ বাবু, পা বাড়াবেন না। ওটা আপনার মেয়ে নয়, ওটা একটা পিশাচ। মায়ায় ডুবিয়ে আপনাকে নিয়ে যেতে চাইছে। এই বলে তারানাথ ওর ঝোলা থেকে এক মুঠো সাদা ভস্য বের করল। বিড়বিড় করে কি একটা মন্ত্র পড়ল, যার শুধু হুম হুম ফট অংশটুকু আমি শুনতে পেলাম। তারপর সজোরে সেই ভস্য ছুঁড়ে দিল কুকুরটার দিকে। সেই ভস্যটা কুকুরটার গায়ে লাগতেই একটা বিকট অমানবিক আর্তনাদ করে কুকুরটা 4 পায়ে মাটিতে লুটিয়ে পড়ল। ওর শরীর থেকে একটা কালো ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে বেরিয়ে গেল ওপরের দিকে, আর তীব্র বেগে মিলিয়ে গেল অন্ধকারে। কুকুরটা কয়েকবার ঘাবি খেয়ে নিস্তেজ হয়ে পড়ে রইল কাদা জলের মধ্যে।
মুখ থেকে তখনও রক্ত ঝরছে। পিশাচটা আমাদের আটকাতে এসেছিল, তবে এ শুধু শুরু কিশোরী। এই যাত্রা ভয়ঙ্কর হতে চলেছে। আমার মূল লড়াইটা হবে ছায়াগড়ে। আমরা ধীর পায়ে মেইন রাস্তার দিকে এগোতে লাগলাম। দূরে সোমনাথবাবুর গাড়ির হেডলাইট দেখা যাচ্ছে, কিন্তু গাড়ির কাছাকাছি পৌঁছতেই তারানাথ হঠাৎ থমকে দাঁড়ালো। দেখলাম ওনার দৃষ্টি আটকে আছে রাস্তার উল্টো দিকের পুরনো একটা অশ্বত্থ গাছের দিকে। ওনার দৃষ্টি অনুসরণ করে আমি ওই দিকে তাকাতেই আমার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। বিদ্যুতের আলোয় স্পষ্ট দেখলাম গাছের সবচেয়ে উঁচু ডালটায় উল্টো হয়ে ঝুলে আছে একটা অতিকায় কালো ছায়ামূর্তি। তার হাতে একটা মানুষের করটি, আর সেই করটির কোটর থেকে চুঁইয়ে চুঁইয়ে পড়ছে লাল রক্ত। আমাদের দেখতে পেয়েই ছায়ামূর্তিটা তার লম্বা হাড়গিলে হাতটা তুলে বীরভূমের দিকের রাস্তাটা নির্দেশ করল, যেন আমাদের মৃত্যুর দিকে আমন্ত্রণ জানাচ্ছে। সারা রাত আর তারপর সারা দিন একটানা গাড়ি ছুটিয়ে যখন আমরা কালজঙ্ঘা জঙ্গলের সীমানায় ছায়াগড় জমিদার বাড়ির সামনে এসে পৌঁছালাম, তখন বিকেলের আলো প্রায় নিস্তেজ হয়ে এসেছে। জঙ্গলের বড় বড় শাল আর সেগুনের মাথা ছুঁয়ে সূর্যটা ততক্ষণে পশ্চিম আকাশে ঢলে পড়েছে। চারিদিকে ভালো করে তাকাতেই বুঝলাম পুরো জায়গাটার মধ্যে এমন একটা দমবন্ধ করা গুমোট পরিবেশ যে গাড়ি থেকে পা মাটিতে রাখতেই আমার গাটা ছমছম করে উঠল। বাতাসে পুরনো স্যাঁতস্যাঁতে ইটের গন্ধের সাথে মিশে আছে পচা পাতা আর কিসের যেন একটা বুনো কটু গন্ধ। সামনেই ছায়াগড়ের ৩০০ বছরের পুরনো দালান, যেন একটা প্রকাণ্ড কঙ্কাল মৃত দানবের মতো দাঁড়িয়ে আছে অন্ধকারে। বাড়ির আনাচে কানাচে বট অশ্বত্থের শিকড় নেমেছে। জায়গাটা দেখেছ বিভূতি? অশুভ শক্তি কেমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে গোটা বাড়িটাকে। কালজঙ্ঘার এই জঙ্গল তো সাধারণ জঙ্গল নয়, এর মাটির নিচে চাপা পড়ে আছে শত শত বছরের কালো জাদুর ইতিহাস। সোমনাথবাবু, ওই যে ডান দিকের ঘন জঙ্গলটা, ওখানেই কি আপনাদের দিঘিটা? আগে হ্যাঁ তারানাথ বাবু, ওটাই কাল দিঘি। ওই দিঘির ধারেই সেই পাথরের সিন্দুকটা পাওয়া গিয়েছিল, আর তারপর থেকেই বুঝতে পেরেছি। ভেতরে চলুন। সূর্য ডোবার পর এই বাড়ির বাইরে থাকাটা আমাদের কারোর জন্যই নিরাপদ নয়। বাড়ির ভেতরটা বাইরের চেয়েও ভয়াবহ। বিশাল বিশাল থাম, কড়িকাঠের ছাদ আর লম্বা টানা বারান্দা। বসার ঘরে টিমটিম করে একটা পেট্রোম্যাক্স চলছে। সোমনাথবাবুর স্ত্রী সুজাতা দেবী আমাদের দেখে যেন হাতে চাঁদ পেলেন। ভদ্রমহিলার চোখের নিচে কালি, সারাদিনে কেঁদে কেঁদে চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে। কিন্তু আমার চোখ খুঁজছিল অন্য কাউকে, সেই ৮ বছরের ছোট্ট মেয়েটাকে, যার বর্ণনা সোমনাথ বাবুর মুখে শুনেছিলাম। বাবা তারানাথ, আপনি এসেছেন বাবা, আমার ওই মেয়েটাকে বাঁচান বাবা। ও কেমন যেন হয়ে গেছে, সারাটা দিন জানালার ধারে বসে ওই দিকের দিকে তাকিয়ে থাকে, আর ওর চোখ দুটো বিভূতি, সিঁড়ির দিকে দেখো। কথাটা শুনে আমি আর কিশোরী একসঙ্গে সিঁড়ির দিকে তাকালাম, আর তাকাতেই
আমার শিরদাঁড়া দিয়ে একটা বরফ শীতল স্রোত নেমে গেল যেন। সিঁড়ির ঠিক মাঝখানের একটা ধাপে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট মেয়ে। পরনে একটা সাদা ফ্রক, ফর্সা রং, কিন্তু সেই ফর্সায় কোনো লাবণ্য নেই। আছে মৃতদেহের মতো এক রক্তশূন্য ফ্যাকাশে ভাব। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো ওর চোখ দুটো। চোখের মণি দুটো অস্বাভাবিক রকম বড়, আর দৃষ্টিটা কোনো 8 বছরের মেয়ের চোখে এমন হিমশীতল, নিষ্ঠুর আর আদি ভৌতিক দৃষ্টি থাকতে পারে না। সে এক দৃষ্টে তাকিয়েছিল তারানাথের দিকে। তারানাথ ওই দৃষ্টি দেখতে পেয়েই তার ঝোলার ভেতরে হাত ঢুকিয়ে বোধহয় কোনো রুদ্রাক্ষ বা মাদুলি খামচে ধরল। মেয়েটি কিছুক্ষণ আমাদের দিকে সেই পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎ ঠোঁট বাঁকিয়ে অদ্ভুত একটা হাসি হাসল। তারপর এক ছুটে ওপরে চলে গেল। ওটাই আমার রিনি। কিন্তু কিন্তু বিশ্বাস করুন তারানাথ বাবু, ওর ভেতরে আমার মেয়েটা আর নেই। অন্য কেউ, ওটা অন্য কেউ, অন্য কোনো অশুভ আত্মা ওর শরীরে বাসা বেঁধেছে। তারানাথ বাবু, আপনি বাঁচান ওকে, আপনি বাঁচান। আমি জানি সোমনাথ বাবু, পিশাচ ভর করেছে ওর ওপর, তবে আজ রাতে আমি কিছু করব না। আজ শুধু পর্যবেক্ষণ। আপনারা আমাদের দোতলার পশ্চিম দিকের ঘরটা খুলে দিন, ওখান থেকে কাল দিঘিটা নিশ্চয়ই দেখা যায়। আর হ্যাঁ, আজ রাতে যাই শুনুন বা যাই দেখুন, কেউ নিজের ঘরের দরজা খুলবেন না। এই ঘরটা বেশ বড়, সেকেলে পেল্লায় একটা খাট। আমরা 3 জনে সেই রাতের জন্যে সেই ঘরে আশ্রয় নিলাম। তারানাথ ঘরে ঢুকেই ওর ঝোলা থেকে এক টুকরো খড়িমাটি বের করে দরজার সামনে মেঝের ওপরে একটা অর্ধবৃত্তাকার গণ্ডি কেটে দিল। এই গণ্ডি হলো সুরক্ষা রেখা। এর ভেতরে কোনো অপদেবতা ঢুকতে পারবে না। তবে তোমরা কেউ ভুল করে ওই দাগের বাইরে পা দেবে না। আমি আলোটা নিভিয়ে দিচ্ছি এবার। তোমরাও নিশ্চয়ই ক্লান্ত, এবার একটু ঘুমানোর চেষ্টা করো। তারানাথ আলো নিভিয়ে দিতেই ঘরের ভেতর নেমে এলো জমাট অন্ধকার। কিশোরীকে দেখলাম একটু পরেই অঘোরে ঘুমোচ্ছে। কিন্তু নতুন জায়গা, তার উপর এত সব ভয়ঙ্কর ঘটনা দেখে আমার চোখে এক ফোঁটাও ঘুম নেই। তারানাথকে দেখলাম মেঝেতে বাবু হয়ে বসে চোখ বুজে জপ করছে। আমি চুপচাপ খাটে শুয়ে কান পেতে রইলাম বাইরের অন্ধকারের দিকে। ভয়ে সিঁটিয়ে থাকতে থাকতেই হঠাৎ আমার তন্দ্রা মতো এসে গিয়েছিল হয়তো, কিন্তু একটা অদ্ভুত শব্দে আমি চমকে উঠলাম। মনে হলো যেন খুব স্পষ্ট একটা নূপুরের শব্দ শুনলাম। ছায়াগড়ের এই বিশাল অন্ধকার বারান্দা দিয়ে কেউ যেন খুব ধীরে পা টেনে টেনে আমাদের ঘরের দিকে এগিয়ে আসছে। রিনিঝিনি শব্দটা ক্রমশ যেন জোরালো হচ্ছে। আমি আর চোখে তারানাথের দিকে তাকালাম। জানলার ফাঁক দিয়ে আসা সামান্য আলোয় দেখলাম তারানাথের চোখ খোলা। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে বন্ধ দরজাটার দিকে। ঠাকুরমশাই, দরজারও পাশে এসে কি যেন থেমে গেল। দরজার নিচ দিয়ে বাইরের আবছা আলো ঘরে আসছিল। সেখানে দেখলাম দুটো ছোট্ট ফ্যাকাশে পা, আর ঠিক তারপরেই শুরু হলো সেই ফিসফিসানি। দরজা খোল তান্ত্রিক, দরজা খোল। আমার খিদে পেয়েছে, কাঁচা মাংস খাবো, রক্ত খাবো। খোল দরজা তান্ত্রিক। আমি আর সহ্য করতে না পেরে বিছানায় উঠে বসলাম। কিশোরীও ঘুমের ঘোরে নড়ে উঠেছে। দরজার ওপাশ থেকে সেই খিলখিল করা পিশাচের হাসিটা আবার ভেসে এলো। আর তারপর দেখলাম দরজার হাতলটা নিজে থেকেই ঘুরে যাচ্ছে। বুঝলাম যে যে জিনিসটা বাইরে দাঁড়িয়েছে সে জানে আমরা ভেতরে আছি এবং সে ভেতরে ঢুকতে চাইছে। দরজায় সে বিকট থাবা পড়ার শব্দে আমার মনে হলো যেন আমার হৃৎপিণ্ডটা পাঁজর ভেঙে বেরিয়ে আসবে।
আমি আর কিশোরী ভয়ে জড়সড় হয়ে বিছানায় সেঁটে বসে আছি। কিশোরী তো আমার একটা হাত খামচে ধরে প্রায় কাঁদো কাঁদো অবস্থায় বিড়বিড় করে কি সব ঠাকুর দেবতার নাম জপতে শুরু করেছে ততক্ষণে। কিন্তু তারানাথের মুখটা অন্ধকারও দেখলাম একেবারে ভাবলেশহীন, কঠিন। সে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে তার ত্রিশূলটা হাতে নিল। রিং শ্রিং ক্রিং পরমেশ্বরী কাল্লই স্বাহা। যেখান থেকে এসেছিস সেখানে ফিরে যা পিশাচ। গণ্ডি ভেদ করার ক্ষমতা তোর নেই। ত্রিশূলটা দরজায় ঠেকাতেই ওপাশ থেকে একটা জানোয়ারের মতো গোঙানির শব্দ শোনা গেল। তারপর সেই ভারী নুপুরের শব্দটা রিনঝিন রিনঝিন খুব দ্রুত বারান্দা দিয়ে দূরে মিলিয়ে যেতে লাগলো, যেন কেউ ভয় পেয়ে ছুটে পালাচ্ছে। রাতের ওই ভয়ঙ্কর ঘটনার পর থেকে সারা রাত আমাদের আর এক ফোঁটাও ঘুম হয়নি। সকাল হতেই আমরা সোমনাথ বাবুকে সাথে নিয়ে কাল দিঘির দিকে এগোলাম। দিনের বেলাতেও জায়গাটা কেমন যেন গুমোট আর ছমছমে। দিঘির জলটা সত্যিই অস্বাভাবিক কালো, যেন কেউ এক দিঘি আলকাতরা ঢেলে রেখেছে। চারধারে পুরনো আম, কাঁঠাল আর বিশাল বিশাল বটগাছের এমন ঘন জটলা যে সূর্যের আলো ঠিকমতো মাটিতে পৌঁছয় না। দিঘির পাড়ে পাড়ে ঘন কচুরিপানা আর শ্যাওলার জঙ্গল। ওই যে ওই দিকে, ওই ওই পশ্চিম পাড়ের দিকটায়, ওখানেই পাঁক তোলার সময় পাথরের সিন্দুকটা পাওয়া গিয়েছিল। তারানাথ ধীর পায়ে সেই জায়গাটার দিকে এগিয়ে গেল। আমরা একটু দূরে দাঁড়ালাম। আমি খেয়াল করলাম জায়গাটার মাটি অন্য সব জায়গার মতো নয়। সেখানকার মাটি একেবারে কুচকুচে কালো আর আঠালো, আর জায়গাটা থেকে কেমন যেন একটা বুনো পচা মাংসের মতো দুর্গন্ধ আসছে। তারানাথ উবু হয়ে বসে সেই কালো মাটি একটুখানি হাতে তুলে নিল। এ তো দিঘির পাঁক নয় সোমনাথ বাবু, এ হলো চিতাভস্য আর মরা পচা কাঁদা। চিতাভস্য? দিঘির পাড়ে চিতাভস্য আসবে কোথা থেকে? আচ্ছা, এখানে কি কোনো শ্মশান আছে নাকি? শ্মশান হয়তো নেই, কিন্তু কেউ একজন এখানে কোনো রাতে নরকঙ্কালের খুলি আর চিতাভস্য নিয়ে বীভৎস কোনো তান্ত্রিক সাধনা করে গেছে। সিন্দুকটা শুধু একটা আধার ছিল, আসল চক্রটা ওই খুলিটাকে কেন্দ্র করেই ঘুরছে। আমাকে দেখতে হবে এই অশুভ শক্তির কেন্দ্রবিন্দুটা ঠিক কোথায়। আমাকে একটু জায়গা দিন সোমনাথ বাবু, কড়ি চালানো ছাড়া এর উৎস বের করা যাবে না। তারানাথ দিঘির পাড়েই পরিষ্কার একটা জায়গায় বাবু হয়ে বসল। ঝোলা থেকে বের করলো একটা ছোট শালু কাপড় আর 5টা হলদেটে কড়ি। কড়িগুলো সাধারণ কড়ির মতো নয়, কেমন যেন হাড়ের মতো দেখতে। তারানাথ বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করল। দিক নির্দেশয়। কড়িগুলো মাটিতে পড়ার পর আপনা আপনি যেন একটু নড়ে উঠল। তারপর 5টা কড়ি একটা তীরের ফলার মতো আকার নিল, যার তীক্ষ্ণ দিকটা নির্দেশ করছে দিঘির ওপারে জঙ্গলের সবচেয়ে ঘন অন্ধকার অংশটার দিকে। সোমনাথ বাবু, ওই জঙ্গলের ভেতরে কি আছে? ওই উত্তর পশ্চিম কোণটায়? হ্যাঁ, ওদিকে ওদিকে তো কেউ যায় না তারানাথ বাবু। ওটা জঙ্গলের সবচেয়ে দুর্গম অংশ। তবে শুনেছি ওখানে আমাদের প্রপিতামহদের আমলের একটা পুরনো পরিত্যক্ত শিব মন্দির আছে। আগে হ্যাঁ, তা প্রায় 100 বছরের বেশি হয়ে গেল। ওই শিব মন্দিরে কোনো পুজো আর্চা হয় না। ওখানে দিনের বেলাতেও কোনো শিয়াল কুকুরেও যায় না তারানাথ বাবু। যা বোঝার আমি বুঝে গেছি সোমনাথ বাবু।
ওই শিব মন্দিরই হলো এই ডাকিনী চক্রের নাভি কেন্দ্র। অঘরী কাল ভৈরব ওই পরিত্যক্ত শিব মন্দিরেই তার সব সাধনার পিশাচ সাধনার আসন গড়েছে। কিন্তু মন্দিরে ঢোকার আগে আমাদের বাড়ির ভেতরের শত্রুকে চিনতে হবে। আজ রাতে আর একটা প্রক্রিয়া সম্পন্ন করব আমি। সেদিন রাতে খাওয়ার পর আমরা আবার সেই পশ্চিমের ঘরটায় আশ্রয় নিলাম। আজ আর বৃষ্টি নেই, তবে আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ আর একটা ফ্যাকাশে চাঁদ উঠেছে। ঘরের ভেতরে দম বন্ধ করা গুমোট গরম। তারানাথ মেঝেতে আসনে বসে জপ করছে, কিশোরী ঘুমোচ্ছে। আমার কিছুতেই ঘুম আসছিল না। হাওয়ার অভাবে জানলার পাল্লাটা একটু ফাঁক করে আমি বাইরের বারান্দার দিকে তাকালাম। চাঁদের আলোয় লম্বা বারান্দাটা অদ্ভুত মায়াবী আর ভৌতিক দেখাচ্ছে। হঠাৎ আমার মনে হলো বারান্দার একেবারে শেষ প্রান্তে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি চোখ রগড়ে আবার ভালো করে তাকালাম। আমি স্পষ্ট দেখলাম, হ্যাঁ, কেউ একজন দাঁড়িয়ে আছে। একটা সাদা ফ্রক পরা ছোট মেয়ে, রিনি। কিন্তু ওর দাঁড়ানোর ভঙ্গিটা স্বাভাবিক নয়। আমি একটু ভালো করে দেখার জন্য জানলার গ্রিলটা ধরে মুখটা আরেকটু এগোলাম। রিনি বারান্দার মেঝেতে দাঁড়িয়ে নেই। ওর পা দুটো মাটি থেকে অন্তত 1 ফুট ওপরে শূন্যে ভাসছে। শূন্যে ভাসমান অবস্থাতেই রিনির শরীরটা ধীরে ধীরে আমার দিকে ঘুরল। চাঁদের আলোয় দেখলাম ওর চোখের মণি দুটো সম্পূর্ণ উল্টে গেছে, শুধু সাদা অংশটা চকচক করছে। ওর ঠোঁটের কোণে সেই পিশাচের হাসি। হঠাৎ ও শূন্যে ভাসতে ভাসতেই হাওয়ায় পিছলে আসার মতো অসম্ভব দ্রুত গতিতে জানলার দিকে আমার ঠিক মুখের সামনে এসে দাঁড়ালো। খুঁজতে এসেছিস? কাল ভৈরব তোদের কাঁচা মাংস দিয়ে শিবের পুজো দেবে। কথাটা শেষ করেই মেয়েটা বারান্দার রেলিং টপকে ওই 3 তলা সমান উঁচু দোতলা থেকে শূন্যে ঝাঁপ দিল। রেনির শরীরটা শূন্যে ঝাঁপ দেওয়ার সাথে সাথেই আমার গলা চিরে একটা বিকট চিৎকার বেরিয়ে এলো। আমি কোনো মতে টলতে টলতে জানলার গ্রিলটা চেপে ধরলাম। 3 তলা সমান উঁচু ওই দোতলা থেকে নিচে বাঁধানো উঠোনে পড়লে একটা 8 বছরের মেয়ের শরীরের কি অবস্থা হতে পারে তা ভেবেই আমার রক্ত জল হয়ে গেল। আমার চিৎকারে তারানাথ আর কিশোরী ছুটে আমার কাছে এলো। তারানাথ আমার ওই অবস্থা দেখে জানলার গ্রিলটা দিয়ে তাকালো। কি হয়েছে? কি হয়েছে বিভূতি বাবু? আপনি আপনি আমার মেয়ের নাম নিয়ে ওরকম চেঁচিয়ে উঠলেন কেন? আমার রিনি কোথায়? আমার মেয়েটা কোথায়? আমরা সবাই মিলে হ্যারিকেন আর টর্চ নিয়ে পাগলের মতো নিচে ছুটে গেলাম। উঠোনের ঠিক যেখানটায় রিনির পড়ার কথা সেখানে গিয়ে আমি চোখ বুজে ফেললাম। কিন্তু বিভূতি, এখানে তো কেউ নেই। 1 ফোঁটা রক্তও নেই কোথাও। আমি চোখ খুলে দেখলাম কিশোরী ঠিকই বলছে। শ্যাওলা ধরা ইট বাঁধানো উঠোনটা খাঁ খাঁ করছে। রিনি তো দূর, একটা কাক পক্ষীরও চিহ্ন নেই সেখানে। আমি বোকার মতো তারানাথের দিকে তাকালাম। তারানাথ টর্চের আলোটা এদিক ওদিক ঘুরিয়ে খুব শান্ত গলায় বলল, বলিনি তোমাদের এ লড়াই বড্ড কঠিন। তুমি যা দেখছো বিভূতি, তার পুরোটাই ছিল পিশাচের মায়াজাল। তন্ত্রের ভাষায় একে বলে ভ্রম দৃষ্টি। ওই অশুভ শক্তি আমাদের বিভ্রান্ত করে ভয় দেখাতে চাইছে, যাতে আমরা ছায়াগড় ছেড়ে পালিয়ে যাই। কিন্তু এর শেকড় অনেক গভীরে। সোমনাথ বাবু, আপনাদের এই বংশের পুরনো কোনো দলিল দস্তাবেজ বা ডায়েরি এরকম কিছু আছে? আমাকে এই বাড়ির ইতিহাস জানতে হবে। তন্ত্রে কার্য কারণ ছাড়া কিছুই ঘটে না। আগে ওই দোতলার পূর্ব দিকে আমাদের একটা পুরনো লাইব্রেরি ঘর আছে। সেখানে আমার প্রপিতামহ ভৈরব রায়ের আমলের অনেক কাগজপত্র আর ডায়েরি আছে। কাল সকালে আমি আপনাদের সেখানে না হয় নিয়ে যাব, কেমন?
সকাল 11টার সময় আমরা সোমনাথ বাবুর সাথে সেই পুরনো লাইব্রেরি ঘরে গিয়ে ঢুকলাম। বিশাল বড় ঘর, কিন্তু ধুলো আর মাকড়সার জালে ভর্তি। জানলার ভারী পর্দাগুলো এমনভাবে টানা যে দিনের আলো প্রায় ঢোকেই না এই ঘরে। বাতাসে পুরনো বইয়ের পাতা, উঁই পোকা আর চামচিকের বিষ্ঠার একটা স্যাঁতস্যাঁতে উৎকট গন্ধ। মেহগনি কাঠের বড় বড় আলমারিগুলো যেন এক একটা কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। সোমনাথবাবু, আপনার প্রপিতামহ ভৈরব রায়ের সময়কার নথিগুলো কোথায় থাকতে পারে? বিশেষ করে সেই সময়কার কোনো ডায়েরি বা রোজকার হিসেবের খাতা। শুনেছি ভৈরব রায় নাকি খুবই প্রতাপশালী জমিদার ছিলেন। ওনার দাপটে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খেত। এই যে এই তাকেই ওনার সমস্ত চামড়ায় বাঁধানো ডায়েরি রাখা আছে, দেখুন এগুলো আপনি। আমরা চারজনে মিলে ধুলোমাখা ডায়েরিগুলো ঘাঁটতে শুরু করলাম। প্রায় ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর তারানাথের হাতে একটা লাল চামড়ায় বাঁধানো বেশ মোটা ডায়েরি উঠে এলো। ডায়েরিটার উপর সোনার জলে লেখা সন 1302 বঙ্গাব্দ। তারানাথ ডায়েরিটার পাতা উল্টাতে শুরু করল। হঠাৎ একটা জায়গায় এসে তারানাথের আঙুল থেমে গেল। ওর মুখের পেশিগুলো শক্ত হয়ে উঠল। পেয়েছি। যেখান থেকে এই অভিশাপের শুরু তার হদিশ পেয়েছি। সোমনাথবাবু, শুনুন আপনার প্রপিতামহ ঠিক কি লিখে গেছেন। 5ই অগ্রহায়ণ 1302। আজ কালজঙ্ঘার জঙ্গলে পরিত্যক্ত শিব মন্দিরের কাছে একটা উপদ্রব দেখা দিয়েছে। কোথা থেকে এক ভৈরব উপাসক কাপালিক এসে আস্তানা গেড়েছে সেখানে। লোকটার চেহারা বিভৎস, সারা গায়ে চিতাভস্য মাখা, গলায় হাড়ের মালা। গ্রামের লোকেরা বলছে সে নাকি শ্মশান থেকে মরা তুলে এনে পিশাচ সাধনা করছে। আমি ভৈরব রায়, আমার তালুকে বসে এসব বামাচারী কুকর্ম আমি সহ্য করব না। কালী পাইক বরকন্দাজ পাঠিয়ে ওই শয়তানটাকে শায়েস্তা করতে হবে। তারপর কি লেখা আছে ঠাকুর মশাই? 7ই অগ্রহায়ণ। আজ খেলা শেষ করেছি। আমার লাঠিওয়ালা ওই কাপালিককে শিব মন্দিরের সামনেই ধরেছিল। লোকটা তখন একটা টাটকা মরার উপর বসে জপ করছিল। আমাকে দেখেই সে চোখ রাঙিয়ে অভিশাপ দিতে শুরু করে। সে নিজেকে অঘোরী কাল ভৈরব বলে দাবি করে। রাগের মাথায় আমি হুকুম দিই ওই শিব মন্দিরের বেদির নিচেই যেন ওই শয়তানটাকে জ্যান্ত কবর দেওয়া হয়। মাটি চাপা পড়ার ঠিক আগে অঘোরী কালভৈরব তার হাতের খুলিটা আমার দিকে ছুঁড়ে দিয়ে চিৎকার করে বলেছিল, তোর অহংকার আমি মাটিতে মেশাবো ভৈরব রায়। আমার এই রক্ত কপাল তোর বংশের শেষ রক্তবিন্দু অবধি শুষে নেবে। একদিন আমি ফিরে আসব, তোর বংশের কাউকে আমি জ্যান্ত ছাড়ব না। তারানাথের পড়া শেষ হতেই গোটা লাইব্রেরি ঘরটা যেন এক অশুভ নিস্তব্ধতায় ডুবে গেল। সোমনাথবাবু থরথর করে কাঁপছেন। আমরা বুঝতে পারলাম 100 বছরের পুরনো সেই অভিশাপ আজ ঋণীর হাত ধরে ফিরে এসেছে। অঘোরী কালভৈরব সেই রক্ত কপাল আবার জেগে উঠেছে। আমার ঠাকুর তার ভুলের শাস্তি আজ আমার মেয়েকে পেতে হচ্ছে। তারানাথ বাবু, এখন আমরা কি করব? রিনি মা আমার। ভৈরব রায়ের পাপের ফল আপনাদের ভোগ করতে হবে না সোমনাথ বাবু, আমি সে ব্যবস্থা করব। তবে কাল ভৈরব এখন আর রক্ত মাংসের মানুষ নেই। সে এক অতি ভয়ঙ্কর প্রেতাত্মায় পরিণত হয়েছে। তার প্রধান শক্তি হল এই নরকঙ্কালের খুলি তথা রক্ত কপাল।
যেভাবেই হোক ওই রক্ত কপালটা আমাকে খুঁজে বের করে নষ্ট করতে হবে, নইলে ঘরের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বাইরের যেটুকু আলো আসছিল তা পুরোপুরি নিভে গিয়ে ঘরটা নিকষ কালো অন্ধকারে ডুবে গেল। আর সেই অন্ধকারের ভেতর থেকে আমাদের কানের ঠিক পাশ দিয়ে একটা ঘর ঘরে কবরের তলা থেকে উঠে আসা গলার স্বর ফিস ফিস করে বলে উঠল, রক্ত কপাল খুঁজবি তান্ত্রিক, রক্ত কপাল? তবে আয় আয় আমার ডেরায় আয়, তোদের সব কটার রক্ত আমি ওই দিঘির জলে মেশাবো। আমি আতঙ্কে চিৎকার করতে যাব, ঠিক তখনই ঘরের এক কোণে একটা আবছা লাল আলো জ্বলে উঠল। আর আমরা দেখলাম শূন্যের ওপর ভাসছে একটা বিকট আকারের মানুষের খুলি, যার দুটো চোখের কোটর থেকে রক্তের মতো লাল আলো ঠিকরে বেরোচ্ছে। রাজপ্রতাপের থেকে এতক্ষণ শুনছিলেন লেখিকা সৃজা মুখার্জির কলমে রক্ত কপালের ডাকিনী চক্র প্রথম গল্প। এর পরবর্তী মেগাখণ্ড আসতে চলেছে ২৬ তারিখ ঠিক রাত ১০টায়, অর্থাৎ ২৬শে অগস্ট রাত ১০টায়। তাই কান পাততে এবং চোখ রাখতে ভুলবেন না রাজপ্রতাপের ঠেকের পর্দায়। আর গল্পটি যদি খুব ভালো লেগে থাকে, যারা প্রথম থেকে একটি তারানাথের অনবদ্য সিরিজ উপভোগ করতে চাইছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এবং হাইপ অপশানে গিয়ে একটা হাইপ করে রাখবেন, যাতে পরবর্তী গল্পটি আসার সঙ্গে সঙ্গে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আজকের মতন তবে এখানেই শেষ করছি। দ্রুত ফিরব, অর্থাৎ ২৬ তারিখ ঠিক রাত ১০টায় ফিরব রক্ত কপালের ডাকিনী চক্র উপন্যাসটির পরবর্তী গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন আপনাদের প্রিয় গল্পের চ্যানেল রাজপ্রতাপের ঠেক।